স্ট্রাগল ফর সাকসেস এই টিউটোরিয়ালের আরেকটি ইংলিশ ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত। তো প্রতিদিনের মতো দেখো আজ আবার আমি তোমাদের সামনে ন্যারেশনের আরেকটি পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই পার্টে আমরা শিখব যে অ্যাসাইডি সেন্টেন্সটা একটু ভালো করে দেখে নেব। তারপর আমরা যেটা শিখবো যে পার্সন চেঞ্জ কিভাবে করতে হয়, টেন্স কিভাবে চেঞ্জ করতে হয়, এবং তার সাথে শিখবো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। অতএব তোমরা ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, তো পার্সন চেঞ্জের ক্ষেত্রে যদি তোমরা কোনো মানে অর্থ না পড়ো, দেখো আই সেড টু হিম, এটা একটা বাক্য তোমরা দেখতে পাচ্ছ যে আই সেড টু হিম ইউ হেল্প হার। এই টোটালটার যদি তোমরা মানে পারো তাহলে তো কোনো ব্যাপারে থাকে না, সমস্ত কিছু ইজি হয়ে যায়। তো আমি বলছি যারা মানে জানে না, কোনো সেন্টেন্সের মানে যারা একদম জানে না, তারাই কিন্তু আমার দ্বারা উপকৃত বেশি হবে। আর যারা তো জানে তারা তো একদম তাদের কিছু বলা নেই। তো মানে না জানলেও কি করে আমি ন্যারেশন চেঞ্জ করবো, ঠিক আছে, অতি সহজে তোমাদেরকে শিখিয়ে দেবো। দেখো ফার্স্ট তার জন্য আমাদের জানতে হবে পার্সন, যে কিছু তো আমাদের ব্রেনে রয়েছে, পার্সন কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো এই ছিটুকুটা জ্ঞান থাকলে যথেষ্ট, ঠিক আছে। তো আমরা আজকে শিখবো পার্সন চেঞ্জ, তার সাথে টেন্স চেঞ্জ। ওকে, তো এর আগের দিন আমরা দেখিয়েছিলাম যে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ তার বৈশিষ্ট্য তোমাদেরকে লিখে দিয়েছি। তো ফার্স্টে আছে যেটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, ওকে, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেটা আমাদেরকে পরিবর্তন করতে হবে সেটা যে এই রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন করতে হবে কার সাপেক্ষে, রিপোর্টিং ভার্বের সাপেক্ষে, ঠিক আছে। তো এবার আমরা কি করে চেঞ্জ করব, ফার্স্ট একটু মনে রাখো যে এর আগের দিন যেটা বলেছিলাম একটু রিপিট করছি, যে ফার্স্ট এই যে সাবজেক্টটা রয়েছে দেখো ইউ, এই ইউ এর জায়গায় যদি আই থাকে, আই অর্থাৎ ফার্স্ট পারসন আই যদি থাকে, তাহলে এখানে অর্থাৎ রিপোর্টিং ভার্বে যে থাকবে তাকে যে বসিয়ে দেবো। যদি দেখা গেল এখানে আই আছে এবং এখানে যদি কোনো পুরুষ জাতীয় কোনো নাম বোঝায় তাহলে আমরা এই ক্ষেত্রে হি বসাবো, আর যদি কোনো মহিলা বোঝে তাহলে সি বসাবো। ক্লিয়ার? তো এবার দেখো এখানে ইউ রয়েছে, তাহলে ইউ থেকে কি হয়, এবার আমরা একটু নিয়ম সহকারে এবং ট্রিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ওকে, তোমরা এই জিনিসটি একটু মনে রাখবে, SON, এবং তার সাথে আমরা দেখবো কি 1 2 3, এটা শর্ট ট্রিক্স, একটু ভালো করে খাতায় লিখে রাখবে। যখন ন্যারেশন করবে পাশে একটা ছোট্ট করে রাপের মতন জায়গা লিখে রাখবে এই SON 1 2 3, কেননা পার্সন চেঞ্জ যদি না করতে পারো তাহলে ন্যারেশন চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এই যে SON এটা কোথায় থাকবে আর 1 2 3 কোথায় থাকবে সেটা আমরা দেখে নিই। ওকে, আমরা দেখবো সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বে থাকবে, ঠিক আছে, আর ভিতে, আর এটা হবে RS, ঠিক আছে। ওকে, দেখো তো এই যে আমরা যেটা বললাম যে এস মানে কি, এস মানে হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে। ও মানে কি, ও মানে হচ্ছে অবজেক্ট, আর এন মানে হচ্ছে নো চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হবে না। আর ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে ফার্স্ট পারসন, টু হচ্ছে সেকেন্ড পারসন এবং থ্রি হচ্ছে থার্ড পারসন। এটা কিন্তু মনে রাখবে। ওকে, ফার্স্ট আমাদের কি দেখছি তো রিপোর্টেড স্পিচ, কেননা এর এইটাকে আমরা চেঞ্জ করব এর সাপেক্ষে, ঠিক আছে। তো এই যে ফার্স্ট পারসন, এটা ভালো করে দেখো, ওয়ান মানে কি ফার্স্ট পারসন। তো রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন কোনগুলা, আমি আমরা সম্পর্কিত যে প্রোনাউন ব্যবহার করা হয়, আই, ওই, আস, আওয়ার, মাই, মাইন, ঠিক আছে, তারপর হয়তো মি, এগুলো হচ্ছে তোমার ফার্স্ট পারসন। তো এই ফার্স্ট পারসন যদি তোমার রিপোর্টেড স্পিচে থাকে কোথাও, সেটা সাবজেক্ট হিসেবে থাকতে পারে, অবজেক্ট হিসেবে থাকতে পারে, ঠিক আছে, সে যেখানে থাকুক না কেন সেটা তোমার এই যে রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে অর্থাৎ এই যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে সম্পর্ক রেখে পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন মানেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট একই ব্যক্তি। ক্লিয়ার? ভালো করে দেখো তাহলে, অর্থাৎ এখান থেকে এস মানে ওয়ান, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু ওয়ান, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার এই যে ওয়ানটা অর্থাৎ ফার্স্ট পারসন যদি সাবজেক্ট থাকে তাহলে এটা হুবহু বসে যাবে, আর যদি এটা অবজেক্ট থাকে তাহলে এই সাবজেক্টটাকে অবজেক্ট করবে, সেটা আরো পরে তোমাদের উদাহরণ সহকারে বোঝাচ্ছি। নাম্বার 2 রয়েছে দেখো, অর্থাৎ 2 যেটা রয়েছে, রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন গুলা কি কি, তুমি তোমরা, অর্থাৎ ইউ, ইয়োর্স, ঠিক আছে, ইয়োর, এগুলো হচ্ছে তোমার সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন যদি থাকে কোথায়, রিপোর্টেড স্পিচে, ক্লিয়ার, মানে এইতে, মানে এই জায়গাটায়। তো এই রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন থাকে সেটা তোমার এই যে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে তার অবজেক্ট, ও মানে অবজেক্ট, তাহলে এখানে এইটা সমান, ঠিক আছে। সেকেন্ড পারসন মানে আমরা অবজেক্ট দিকে তাকাবো। এবং রিপোর্টেড স্পিচ যদি থার্ড পারসন থাকে, থার্ড পারসন মানে কি, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, এই যে সমস্ত প্রোনাউন বললাম সেগুলো বাদ দিয়ে বাকি যা আছে, যেমন হি, সি, দে, দেম, কোনো ব্যক্তি বা বস্তু নাম, এগুলো তোমার থার্ড পারসন। তো থার্ড পারসন মানে কি,
এটার সাথে এটা হবে, অর্থাৎ ন চেঞ্জ, সেটাই কিন্তু অপরিবর্তিত অবস্থায় বসবে। এটা কিন্তু শর্ট একটু ভালো করে মনে রাখবে যে এস হবে 1 2 3, তাহলে তোমরা সহজেই করতে পারবে। আই সেড টু হিম কি আছে, ইউ হেল্প হার। ঠিক আছে, এটা তুমি মানে জানো না, তো আমরা করবো। তো আমরা জানলাম যে যেহেতু এর আগের দিন আমরা করে দিচ্ছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্ব, আর দেখো সেড টু তাহলে কি হয়, এর আগের দিন বলেছিলাম সেড টু তাহলে টোল্ড হয়। ঠিক আছে, তাহলে এখানে আই এম বসে দিলাম, সেড টু জায়গায় টোল্ড, এবং এটা হিম বসে দিলাম। ক্লিয়ার? এবার দুটো যখন বাক্যকে এক জায়গায় করবে, যেটা আমরা একটা বাক্য করছি, তখন আমরা লিঙ্কার হিসেবে কি বসাবো, দ্যাট। এটা কিন্তু এর আগের পার্টে আমরা বলে দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে দ্যাট বসে। এইবার আমাদেরকে এই যে ইউটাকে চেঞ্জ করতে হবে। ইউটা কিন্তু এখানে বসবে না, সেটা কার চেঞ্জ করতে হবে, এর সাপেক্ষে। তো ইউটা কি বললাম, ইউটা হচ্ছে তোমার সেকেন্ড পারসন, তাহলে এখানে টু রয়েছে, তাহলে কার সাথে সম্পর্ক রাখবে, রয়েছে অবজেক্টের সাথে। তাহলে অর্থাৎ আমি যদি বলি হিম ইজ ইকুয়াল টু ইউ। ক্লিয়ার? অতএব আমরা কিন্তু আর ইকে বসাবো না, আমাদেরকে এইটার সাপেক্ষে বসাইতে হবে। ঠিক আছে, এবার তো আমরা হিম ইজ ইকুয়াল টু যদি ইউ হয়, তাহলে হিমটা বসে যাবে। তো এখানে হিম বসবে না কি বসবে, এইটা আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে। দেখো, ঠিক আছে, তো দেখো একটু ভালো করে দেখো যে হিম, আর এটা হচ্ছে তোমার ইউ। এইটা যে হিম হবে না কি আদার্স কিছু হবে, সেটা জানা দরকার। ওকে, আমাদেরকে এবার দেখতে হবে এর পজিশন কি রয়েছে। এর পজিশন কি আছে বলতো, এ এই বাক্যে সাবজেক্ট হিসাবে বসে রয়েছে, তাই নাকি? আর এই বাক্যে হিম কি হিসেবে বসে আছে, অবজেক্ট। আমরা সকলে জানি যে হি ভয়েস চেঞ্জ করার সময় শিখেছি, হি থাকলে কি হয়, হিম হয়, তাই না? তো হিমটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এর পজিশনটা কিছু সাবজেক্ট, কিন্তু এর পজিশন হচ্ছে অবজেক্ট। তো আমরা কিন্তু এটাকে মানে বসাচ্ছি না, কিন্তু এখানে বসাবো। ঠিক আছে, কিন্তু এটা হুবহু বসবে না, সেটা কি বসবে, এই পজিশন অনুযায়ী বসবে। অর্থাৎ ইউ যে ব্যক্তিটি ছিল সে কিন্তু এখানে বসবে না, ওর যে পজিশন রয়েছে সেই পজিশনে অপর কাউকে বসিয়ে দিতে হবে। বোঝা গেল কি? একটু ভালো করে বুঝে নাও। একটু গল্প চলে, ধরো একটা স্কুলের হেডমাস্টার, তিনি রিটায়ার্ড হয়ে গেলেন। তো রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তাহলে ওই জায়গায় কে বসবে, অ্যাসিস্ট্যান্ট যে হেডমাস্টার, ওনার পরে যে ছিলেন তিনি বসবেন। তাই বলে তিনি যে হেডমাস্টার হিসেবে কাজ করছেন, তাই না, হেডমাস্টার হিসেবে তিনি ওখানে বসে বললেন। তিনি ছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, কিন্তু তার পজিশনটা হয়ে গেল কি, হেড। ঠিক আছে, তো ঠিক একই রকম ভাবে ইনি রয়েছেন দেখো সাবজেক্ট হিসাবে, এর পজিশন রয়েছে কি, অবজেক্ট হিসাবে। অতএব এ কিন্তু অবজেক্ট হিসাবে থাকবে না, এ কিন্তু এবার এটাকে এই যে পজিশন রয়েছে, সাবজেক্ট পজিশন আছে, তাহলে এটাকে সাবজেক্ট করতে হবে। এক কথায় এখানে যদি ইউ থাকে তাহলে সে এটাকে বোঝাবে, আর ইউ এর অবস্থান যদি সাবজেক্ট হয় তাহলে এখানে যে থাকবে তার সাবজেক্ট বসাবো। আর ইউ এর অবস্থান যদি অবজেক্ট হয়, আমরা জানি ইউটা সাবজেক্ট এবং অবজেক্ট একই কিন্তু, তাই না? এবার আমরা দেখবো সে যদি ভার্বের আগে বসে তাহলে সাবজেক্ট, ভার্বের পরে বসলে অবজেক্ট। যদি এটা যেহেতু ভার্বের আগে বসেছে, অতএব এটা হচ্ছে সাবজেক্ট, সেই জন্য একে সাবজেক্ট করতে হবে। যদি এটা এখানে বসতো তাহলে এটা হিমটাই বসতো। ওকে, যেহেতু সাবজেক্ট হয়েছে অতএব এখানে হবে হি। একটু বেশি বলা হয়ে গেল, একটু ভালো করে জেনে রাখবে। ওকে, এইবার যেটা হচ্ছে, এইবার আমাদেরকে চেঞ্জ করতে হবে তোমার ভার্বটাকে। ঠিক আছে, তো ভার্বটাকে আমরা পড়ে বলছি। মনে করি এখানে ভার্বটাকে বাদ দিয়ে আমরা এখানে চলে আসলাম। ঠিক আছে, পার্সন যেহেতু আমি টেন্সের আগে কিন্তু পার্সন যেহেতু তোমাকে বুঝিয়ালাম, সেজন্য পার্সনটা দেখি। তো দেখো হারটা কি, হার্ট হচ্ছে থার্ড পার্সন, না তাই নাকি? যে তুমি আর আমি, এটা বাদ দিয়ে বাকিটা থার্ড পার্সন, তাহলে এটা কিন্তু অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, এর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এইবার এই যে ভার্বটা কি বসবে তোমরা মনে রাখো, ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ V1, তাহলে তাকে V2 করতে হবে। ঠিক আছে, V1 যে থাকে তাহলে V2 করতে হবে। এবার যদি V2 থাকে কি করতে হবে, V2 থাকলে হেড V3। এর একটা আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দেবো, সেখানে তুমি অতি সহজে করে দেবে। ঠিক আছে, যে কি এমিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, এর আগে দিন বললাম ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বের হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, এগুলো অবশ্যই লিখে রাখবে। ওকে, দরকার তোমরা ভিডিওটা পুশ করো এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু শুনে রাখো, কেননা টেন্স যদি তোমরা ভালো করে না মুখস্থ করতে পারো তাহলে প্রবলেম। কিন্তু আমি বলছি টেন্স তোমাদেরকে ডিটেলসে মুখস্থ করতে হবে না, আমি যেগুলো সাধারণত ন্যাশন চেঞ্জে পরিবর্তন করতে হয় সেগুলাই তোমাদেরকে দেবো। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই লিস্টে তোমরা অবশ্যই মুখস্থ করো। যে কি এমিজার থাকলে ডাইরেক্ট স্পিচের থেকে ইনডাইরেক্টলি ওয়াজ ওয়ার হয়, ওয়াজ ওয়ার থাকলে কি হ্যাড বিন হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাড হয়। এইভাবে দেখো পুরো লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছে, অবশ্যই এই লিস্টটা কাজে রাখবে, আর কোনোদিন তোমাদের ন্যাশন চেঞ্জ ভুল হবে না। যাই দেখো না কেন ওই লিস্টটা দেখবে, পরিবর্তন করবে।
আর এটা তো বুঝে দিলাম কিভাবে পার্সন চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তাহলে হেল্প ইজ V1, অতএব এটাকে হবে V2, এটা হবে তোমার অ্যান্সার। তাহলে কি আই টোল্ড হিম দ্যাট হি হেল্পড হার, ঠিক আছে। এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো আরেকটু উদাহরণ দিই, তাহলে তোমাদের ক্লিয়ারলি আর বুঝে যাবে যে টেন্স প্লাস সাবজেক্ট কিভাবে চেঞ্জ দেখো, ঠিক আছে। এই যে একটা সেন্টেন্স রয়েছে, দ্য ম্যান সেড টু মি আই ক্যান ডু ইট ফর ইউ। এই যে আস্তে আস্তে একটু বড় দেখতে দেখো, তো এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা পাস্ট টেন্স রয়েছে। এর আগের দিন আমরা দেখে দিয়েছি কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার বা চিরন্তন সত্য থাকলে তার কি পরিবর্তন হয়। তো যারা এর আগের পার্টি দেখোনি অবশ্যই দেখো, আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নাও, অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো আবার সেরকম চেঞ্জ করছি, তো এখানে দ্য ম্যান বসে যাবে, ঠিক আছে। দেখো দ্য ম্যান টোল্ড মি দ্যাট, এইবার আমরা পরিবর্তন করবো। তো এটা কি আর রয়েছে, প্রথমে আমাদেরকে আইটাকে চেঞ্জ করতে হবে। একটু আগে আমরা বললাম কি যে ফার্স্ট পার্সনে থাকে তাহলে সেটা সাবজেক্ট, এবং এটা মনে রাখো যে বলেছিলাম কি যে আই যদি থাকে তাহলে এখানে যে থাকবে সে বসবে, ঠিক আছে। তো এখানে আই সমান সমান কি পেলাম, আমরা পেলাম যে দ্য ম্যানটা হচ্ছে আই, তাই না। আই বা দ্য ম্যান সমান সমান আই, অথবা আই সমান সমান দ্য ম্যান। এবার আমরা এইটাকে বসাবো না, একটু আগে বললাম, অর্থাৎ রিপোর্টের স্পিচ যা থাকবে তাকে বসাবো না, আমরা বসাবোটাকে এটাকে রিপোর্টিং ভার্বটাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আই এর পজিশন কি সাবজেক্ট, এর পজিশনও সাবজেক্ট, যদি একই হয়ে যায় তাহলে এটাই বসে যাবে। কিন্তু আমরা এইটা আর এখানে দ্য ম্যান বসাবো না, কেননা একটা বাক্যে আমরা দ্য ম্যান অলরেডি বসে ফেলেছি, আমরা কিন্তু এখানে বসাবো না। তার জন্য কিন্তু ইংলিশের একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, যে হচ্ছে প্রোনাউন, অর্থাৎ বাক্যের একটা অলংকার বলা হয়। একই জিনিস বারবার রিপিট না করে বাক্যের মাধুর্যতা আনার জন্যই কিন্তু প্রোনাউনের উৎপত্তি, ঠিক আছে। সেই জন্য আমরা দ্য ম্যান না বসে আমরা লিখবো কি এর প্রোনাউন। এর প্রোনাউন কি হবে, দ্য ম্যান যেহেতু একটা পুরুষ বোঝাইছি, অতএব আমরা এর পরিবর্তে লিখতে পারি হি, ঠিক আছে। এখানে লিখবো আমরা হি। এবার যারা এটা লিখে রাখতে পারো দ্য ম্যান, হ্যাঁ খুব ভালো হয় দ্য ম্যানটা এই ব্যাকেটে লিখে দেওয়ার জন্য। যারা মাধ্যমিক বা এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এইটা, এবং এটা লিখলে খুবই একদম 100% মানে ক্লিয়ারলি বোঝানো হল, এবং যিনি খাতা দেখবেন তিনি খুবই আনন্দিত হবে। কিন্তু আমাদের চাকরি রিলেটেড পরীক্ষার ক্ষেত্রে এগুলো দরকার হয় না, সেই ক্ষেত্রে আমাদের হি দেওয়া থাকবে, ওকে। তো এখানে আমরা লিখলাম। এবার দেখো আমি তোমাদের একটু আগে যে ছকটা দিলাম সেই ছকে কিন্তু লেখা আছে, দেখো যে ক্যান থাকলে কি হয়, ক্যান থাকলে কুড হয়, ক্যান কুড, ওকে। আর আমাদের পরিবর্তন করতে হবে না, ছকে আমি একটা পেয়ে গেছি ক্যান, ডুটা আর বসবে না। অনেক ক্ষেত্রে তোমরা বলো যে দেখো লেখা আছে ডু থাকলে ডিড হয়, কিন্তু এখানে ডু থাকলে ডিড হবে না, ঠিক আছে। ডু ডিড তখন হবে যখন এটা ভার্ব একা থাকবে, যে ডু ডিড ডাজ যখন একা থাকবে, অর্থাৎ তার সাথে কিন্তু মডেল ভার্ব যুক্ত থাকবে না। মডেল ভার্ব থাকা মানে কি, এটা সর্বদাই V1 হবে আর চেঞ্জ হবে না, এটা একটা মডেল ভার্ব, ঠিক আছে। ক্যান থেকে কুড, ডুটা বসিলাম। এবার দেখো ইট হয়েছে থার্ড পারসন, ওটা বসে যাবে ইট, প্রিপজিশন চেঞ্জ হয় না, বুঝলাম। এবার দেখো এইবার আমরাকে আবার একটা পেয়েছি ইউ, অর্থাৎ সেকেন্ড পারসন পেয়েছি। তো সেকেন্ড পারসন মানে কি আমরা বললাম এইটা থেকে সেটা হবে, তাই না। সেকেন্ড পারসন মানে এখানে অবজেক্ট যা থাকবে সেই। এইবার তাহলে আমরা এখানে কি পেলাম, মি সমান সমান ইউ, ইউটাকে আমরা বসাবো না, বসাইতে হবে এইটা, তাই না। এবার এদের পজিশন দেখি, পজিশন কি আছে, এটাই তোমার অবজেক্ট হিসেবে আছে, তাই না। এটাও কিন্তু অবজেক্ট হিসেবে আছে। যদি অবজেক্ট হয়ে যায় তাহলে এটাই আমরা অপরোক্ত অবস্থায় বসে দেবো, এখানে হবে মি, এখানে কিন্তু আর আয় হবে না। যদি কেন ইউটা কিন্তু ভার্বের পরে বসেছে, অর্থাৎ শেষের দিকে আছে অবজেক্ট, যদি সাবজেক্ট হিসেবে বসতো তাহলে এটাকে আমরা মি থেকে আয় করবো, ঠিক আছে। বুঝতে পেরেছো বন্ধুরা? যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলে বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকে আমরা শিখবো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু ভালো করে দেখে নিই, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস, অর্থাৎ বেসিক যে তিনটে রুলস করলাম তার সাথে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তার সাথে তোমার পারসন চেঞ্জ বা প্রোনাউন চেঞ্জ, এবং তার সাথে টেন্স পরিবর্তন। প্রোনাউন এবং যে টেন্স পরিবর্তন যদি একটু ভালো করে বুঝতে পারো, এবং আমি যেটা দেখিয়ে দিলাম এবং ওই ছোট ছোট কাছে রাখতে পারো, আশা রাখছি জীবনে তোমাদের নার্সিং চেঞ্জ ভুল হবে না। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কত সহজে করতে পারি কি দেখি, ওকে। এবং আমরা যখন উদাহরণ সহকারে যখন করাবো না, আমরা আজকে এখন আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে করাচ্ছি, তারপরে যখন আমরা প্র্যাকটিস সেট আকারে করাবো, অর্থাৎ উদাহরণ সহকারে, তখন তোমাদেরকে এর থেকে কিন্তু খুবই শর্টের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো। সেটা অপশন দেখে তোমরা করতে পারো, অপশন টেস্ট দেখে তোমরা একদম 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করে দিতে পারবে। তার জন্য তোমাদের একটু মনে রাখতে হবে ওই যে ছকটা দিলাম, যেটা টেন্সের যে ছকটা দিলাম, ওই ছকটা দিয়ে তোমাদের কাছে একদম চোখে চোখে ঘুরে, তাহলে কোনো নার্সিং চেঞ্জ তোমাদের ভুল হবে না, গ্যারেন্টি দেন তোমাদেরকে। তো চলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে চিনার আমাদের উপায় কি, এটা এই চিহ্নটা থাকবে, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে তিনটে আমাদের রুলস আছে,
এক নম্বর যে রুলস আছে সে দেখো যে আরভি তে যদি সেট বা সেট টু থাকে, ওকে, আরভি তে তোমার সেট বা সেট টু, সেট বা সেটের সাথে টু যোগ থাকবে, হ্যাঁ, সেট টু যদি থাকে তাহলে আমরা তার পরিবর্তে বসাবো আক্সড। এটা কিন্তু এক নম্বর নিয়ম, ঠিক আছে, আক্সড বসাবো। বা তোমার অর্থ অনুযায়ী বসাতে ইনকোয়ারি বসানো যায়, হ্যাঁ, ওয়ান্টেড টু নো এরকম বসানো যায়, কিন্তু যেটা ব্যবহৃত শব্দ সেটা হচ্ছে আক্সড। ওকে, 2 নম্বর যে নিয়ম হচ্ছে যে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখলাম লিঙ্কার হিসেবে কিন্তু দ্যাট বসেছিল, তাই না? কিন্তু ইন্টারোগেটিভ ক্ষেত্রে কিন্তু লিঙ্কার হিসেবে দ্যাট বসবে না। লিঙ্কার হিসেবে দুটো শব্দ বসতে পারে, একটা হচ্ছে ইফ অথবা হয়েদা, WHETHER, একটু মনে রাখবে, যেটা আমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই জন্য আমাদের দুটোকে মনে রাখতে হবে। কেননা আমি ইফ বললাম আর বা ইফই তোমরা পড়ে গেলে কিন্তু হয়েদার দেখা গেল পরীক্ষায় অপশন নিয়ে দিয়েছে হয়েদার, তাহলে কিন্তু অন্তত বুঝতে পারবে। সেটা হলো ইফ অথবা হয়েদার একটা বসবে, অথবা WH ওয়ার্ড, এইটা অথবা WH ওয়ার্ড, ঠিক আছে, WH ওয়ার্ড গুলো বসবে। তো এবার কোন কোন ক্ষেত্রে তোমার ইফ বা হয়েদার বসে আর কোন ক্ষেত্রে তোমার WH ওয়ার্ড বসে, ঠিক আছে। এই যে আমরা দেখলাম যে রিপোর্টেড স্পিচ যেটা থাকবে না, রিপোর্টেড স্পিচ অর্থাৎ তোমার ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে, সেই বাক্যের ফার্স্ট যে শব্দটা, সেই শব্দটা যদি তোমার WH জাতীয় কোনো শব্দ থাকে, WH জাতীয় বলতে কি হু হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, হুম, এই সমস্ত শব্দগুলো থাকে, অর্থাৎ W এবং H রিলেটেড যে শব্দগুলো শুরু হবে সেটা WH, শুধু একমাত্র ব্যতিক্রম ছিল হাউ, এটা হচ্ছে WH ওয়ার্ড, ঠিক আছে। তো এই WH ওয়ার্ড গুলা যদি তোমার কোনো একটা যদি প্রথমেই থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে WH ওয়ার্ড যা থাকবে সেটা অপরিবর্তিত অবস্থায় বসবে, ঠিক আছে। আর যদি না থাকে, ঠিক আছে, যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ইফ বা হয়েদা বসবে। অর্থাৎ আমরা যেটা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো টাইপের কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডিটেলসে বলা হয়। ইয়েস নো টাইপের যে কোয়েশ্চেন অর্থাৎ হ্যাঁ বা না এই সমস্ত অ্যান্সার দিয়ে যেটা মানে প্রশ্নের অ্যান্সার দেওয়া যায় সেটা হচ্ছে ইয়েস নো টাইপের কোয়েশ্চেন। আর যেটা হ্যাঁ বা না দিয়ে ডিটেলসে বলতে হয়, যদি বলা হয় যে তুমি খেয়েছো, এই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি দেবো, হয় হ্যাঁ অথবা না, ঠিক আছে। আর যদি বলি তোমার বাড়ি কোথায়, তাহলে আমরা তো সেই ক্ষেত্রে হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার দিতে পারি না। অতএব এই যেখানে হ্যাঁ বা না হবে সেই জায়গায় তোমার হয়ে যাবে ইফ বা হয়েদা, ওকে। আর যেখানে ডিটেলসে বলতে হবে সেই জায়গায় হয়ে যাবে WH ওয়ার্ড। এটাই তোমার 2 নম্বর নিয়ম এবং খুব ভাইটাল নিয়ম। নাম্বার 3 নম্বর যে নিয়মটা রয়েছে যেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন আলাদা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন আলাদা, ওকে। তো এবার আমরা দেখি যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কি, ওকে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে হয় WH ওয়ার্ড থাকবে বা কিছু একটা থাকবে, সে যাই থাকুক না কেন লাস্টে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। মেন কথা হচ্ছে তোমার যে ভার্ব, এটা বলতে পারি ভার্ব প্লাস সাবজেক্ট দিয়ে কিন্তু শুরু হবে, ঠিক আছে, ভার্ব প্লাস সাবজেক্ট দিয়ে শুরু হয়ে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই যে অবস্থাটা এটা কিন্তু রিপোর্টেড স্পিচে থাকবে। এবার আমাদের এই অবস্থানটাকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? আমাদেরকে এস প্লাস ভার্ব ফুল স্টপ, ওকে, এই জিজ্ঞাসা উঠে যাবে প্লাস টু, এই অবস্থা আনতে পারতো, দেখো মাল্টিপল হয়ে গেছে, ক্রস চেঞ্জ, অর্থাৎ ভার্বের জায়গায় এস, এস এর জায়গায় ভার্ব চলে গেছে। এইটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মোট 3টে নিয়ম। তো চলো এবার আমরা দেখি যে উদাহরণ সহকারে আমাদের এই যে রুলস গুলা অ্যাপ্লাই করে কিভাবে করতে পারি, ঠিক আছে। তো এই যে সেন্টেন্স দেখো যে সেট টু রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করে বুঝবো, লাস্টে আমাদের কি আছে যে এই যে সাইনটা রয়েছে, এই সাইনটা থাকা মানে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে। তো ফার্স্ট নিয়মটা কি বললাম যে সেট বা সেট থাকলে কি হয় আস্কড, তাহলে আমরা এখানে আস্কড বসে দেবো। তো সিটা বসে গেল, সি আস্কড মি। এবার আমাদের লিঙ্কার যে ওয়ার্ডটা বসাইতে হবে সেটা দেখো ফার্স্ট যে শব্দটা দেখতে বলেছিলাম, ফার্স্ট যে শব্দটা WH ওয়ার্ড আছে কিনা, দেখো এখানে কোনো WH ওয়ার্ড নেই। যদি WH ওয়ার্ড না থাকে তাহলে আমাদের কি বসাবো, ইফ অথবা হয়েদার, ঠিক আছে, একসাথে দুটো আমরা শব্দগুলো মনে রাখবো, ইফ বা হয়েদার, ঠিক আছে। এবার এটা 2 নম্বর নিয়ম, এটা 1, এটা 2 নিয়ম। থার্ড নিয়মটা কি ছিল যে এই অবস্থায় ছিল কি ভার্ব প্লাস এস ডট ডট জিজ্ঞাসাকে আমাদের আনতে হবে এস প্লাস ভার্ব ফুল স্টপ, অর্থাৎ এইটা এই নিয়মটা আনতে হবে, ঠিক আছে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। তো এখানে দেখো যে কি রয়েছে, আমরা ফার্স্টে যে ওয়ার্ডটা গেছে হ্যাভ, ঠিক আছে, তারপরে হচ্ছে ইউ, অর্থাৎ এইটা হচ্ছে তোমার ভার্ব, এটা হচ্ছে তোমার এস, ঠিক আছে। এবার এইটাকে আমরা কি করব, এস ভি, অর্থাৎ ইউ হ্যাভ। তাহলে কি ক্লিয়ার? নো, মানে এটা খুব ক্লিয়ারলি হলো না। আমরা এই জিনিসটা জাস্ট করলাম, মাল্টিপল
ট্রিপল বা আমরা যেটা বলি ক্রস চিহ্ন সেটা করলাম, এটা বুঝতে পেরেছি করে দেখো। এবার একটু আগে আমরা একটু ব্যাকের দিকে চলে যাই, যে কি বলেছিলাম যে এটা যে দেখো পুরোটা কি অ্যাসাইড এই রিপোর্টের স্পিচ রয়েছে। আমরা বলেছিলাম যে রিপোর্টের স্পিচের যে সাবজেক্ট কিন্তু বসবে না, ঠিক আছে, রিপোর্টের স্পিচের সাবজেক্ট কিন্তু বসবে না। আবার বলছি দেখো, তো এটাকে চেঞ্জ করতে হবে। তো এটা কোন পার্সন হয়েছে? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে কি? রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাই না? একটু আগে বললাম, তাহলে এটা অবজেক্ট হবে। তো এবার এর যে পজিশনটা কি, এর পজিশন আমরা এখানে লিখে দিয়েছি তো সাবজেক্ট, কিন্তু মি এর পজিশনটা কি? অবজেক্ট। অতএব এই মিটাকে সাবজেক্টে কনভার্ট করতে হবে, অর্থাৎ ইয়ের পরিবর্তে আমরা পেয়ে গেলাম মি, তাই না? ইউ সমান সমান মি পেলাম। তো মি এর সাবজেক্ট কি হবে? আই। মি এর সাবজেক্ট হবে আই, ঠিক আছে। তো এখানে এই ইয়ের পরিবর্তে বসাবো আই, এখানে তোমার আই, ঠিক আছে। অর্থাৎ আমি কি বল, এর আগে কি বলেছিলাম, যেখানে যদি ইউ থাকে তাহলে এখানকার যে সাবজেক্ট সেটা যে অবজেক্ট থাকে তার সাবজেক্ট করতে হবে, যদি এটা সাবজেক্ট হিসেবে থাকে। আর যদি অবজেক্ট হিসেবে থাকে ওটাকে অপরত অবস্থায় বসিয়ে দেবো। তাহলে আমরা ইউটাকে পেয়ে গেলাম, ওটা সাবজেক্ট করতে পারলাম। এবার যেটা ভার্ব, ভার্ব মানে কি? এই যে হ্যাভ, ছকটা একটু দেখে নাও, যে কি বলেছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড যে থাকে তাহলে তার পরিবর্তে কি বসে? হ্যাড বসে। তাহলে এখানে আমরা হ্যাড বসে দেবো। উত্তর কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর বাকিটা কি কি রয়েছে দেখো, আর কোনো পার্সন নেই, আর কোনো টেন্স নেই। পার্সন রয়েছে কিন্তু সেটা থার্ড পার্সন, কি এ আর্টিকেল, মোবাইলটা হচ্ছে তোমার কি থার্ড পার্সন, ফন্টটা বসে গেল, লিখে দিয়েছে ফন্ট। উত্তর কমপ্লিট। অর্থাৎ তুমি যদি মানে না জানো তা হবে, মানে দিতে পারো তো আর সহজ হয়ে গেল। বলে সি সেড টু মি হ্যাভ ইউ এ মোবাইল ফোন, তোমার কি একটা মোবাইল ফোন আছে? তো এখানে কি হ্যাঁ বা না দিয়ে উত্তর অ্যান্সার করা যাবে। তো আমি বলতে চাচ্ছি কি মানে না জানো, কেউ জানো না, দুটো জিনিস জানলে হয়ে গেল, একটা কি পার্সন চেঞ্জ আর একটা হচ্ছে টেন্স চেঞ্জ, তাহলে অ্যান্সারটা কমপ্লিট, ঠিক আছে। চলো আরেকটা দেখি। তো দেখো দ্বিতীয় সেন্টেন্সটা কি রয়েছে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, ওকে, জিজ্ঞাসা রয়েছে। তো এখানে আমরা জানি কি যে সেট ভ্যারি কি হয়? আস্কড। তাহলে এখানে আস্কড বসে দেবো, বনি এখানে বসে গেল, মেয়েরা এখানে বসে গেল। তো ফার্স্ট যে ওয়ার্ডটা কি রয়েছে? ডু, অর্থাৎ একটা ডাব্লিউএইচ নেই, অর্থাৎ এখানে আমরা কি বসাতে পারি? ইফ বা হয়ে দাও, ঠিক আছে। এবার দেখো কি রয়েছে, এবার সাবজেক্ট, এইটা আমাদের এটাকে বাদ দিয়ে এটাকে সাবজেক্ট করতে হবে, তাই না? অর্থাৎ যে ভার্ব প্লাস ভি প্লাস এস, ভি প্লাস এস কে এস প্লাস ভি করতে হবে, ওকে, এস প্লাস ভি। এবার দেখো যে একটু মনে রাখবে যে ডু ভার্ব যে থাকে, ডু ডিড ডাজ, এই তিনটাকে মিলে বলা হয় ডু ভার্ব। তো ওই ডু ডিড ডাজ কিন্তু এখানে আর বসবে না, ও কিন্তু বাতিল হয়ে যাবে। তো বাতিল হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে ভার্বটা থাকবে সেটাকে কিন্তু কনভার্ট করবে কি, এখানে যদি ডু বা ডাজ থাকে, যদি ডু বা ডাজ থাকে তাহলে এটাকে ভি2 করতে হবে, ঠিক আছে। ডু বা ডাজ যদি থাকে, আবার বলছি ডু বা ডাজ যদি থাকে তাহলে এই ভার্বটাকে ভি2 করতে হবে। আর এখানে যদি ডিড থাকে, ক্লিয়ার, ভালো করে দেখো, যদি ডিড থাকে তাহলে এখানে ভি2 না করে সেখানে কি করতে হবে? হ্যাড প্লাস ভি3, ঠিক আছে, হ্যাড করতে হবে এবং তার সাথে এই যে ভি2টাকে ভি3 করতে হবে, ক্লিয়ার। তাহলে আমরা ডু ভার্ব বুঝে গেলাম, যেহেতু এখানে ডু আছে ওটাকে ভি2 করতে হবে, এটা জেনে গেলাম। এবার আবার দেখো ইউ চলে এসেছে, তো ইউটা কি? সেকেন্ড পার্সন। আর ইউ মানে কাকে বোঝাবে? এটাকে বোঝাবে। এখানে বনি, বনি কোনো দেখো কোন একটা ব্যক্তির নাম, তো ছেলে একটা ছেলের নাম, এখানে কিন্তু আমরা বনিকে লিখবো না, বনির পরিবর্তে আমরা কি লিখবো? হি, ওকে, হি। আর এটাকে কি বললাম, যেহেতু ডু রয়েছে এটাকে ভি2 করতে হবে, তাহলে এখানে হেল্পড, ইটি হয়ে গেল। এবার আবার একটা দেখো অবজেক্ট রয়েছে, কি অবজেক্ট? এটা মি, মিটা কি? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? এই মীরাকে বোঝাচ্ছি, ঠিক আছে। এবার পেলাম কি? মীরা সমান এখানে মি। তো এটা যেহেতু আর এসে রয়েছে তাই এ বসবে না, তাহলে কি বসাতে হবে? এই মীরাকে বসাতে হবে। তো মীরা একটা মেয়ের নাম, তাহলে এখানে আমরা ডাইরেক্ট মীরাকে বসাবো না, তার পরিবর্তে কি বসাবো? এর অবজেক্ট। এর কেন আমরা প্রথমে সাবজেক্ট হিসাবে, মেয়েরাকে একটা ছেলে মেয়ের নাম যদি ধরে তাহলে সি হবে, কিন্তু এই যে পজিশনটা রয়েছে কি, মেয়েটা কোন পজিশনে রয়েছে? অবজেক্ট আছে। অতএব এই যে মীরার যে আমরা সাবজেক্ট পেলাম সি, তার অবজেক্ট কি হবে? আহার। অতএব এখানে তোমার আহার। এইভাবে তোমরা করবে, অতি সহজভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে। চলো আরেকটা উদাহরণ দেখি আমরা, WH জাতীয় উদাহরণ, ঠিক আছে, এটাই দিয়ে আমরা শেষ করব। আরেকটা সেন্টেন্স রয়েছে WH ওয়ার্ড এবং ইন্টারভিউ সেন্টেন্স, আজকে জিজ্ঞাসা এবং WH ওয়ার্ড রয়েছে, ওকে। তো এখানে বলা আছে দেখো সেট রয়েছে, সেট থাকলে কি হয়? আস্কড হয়, আমরা বসে দিলাম দ্য মেয়ার, এখানে বসে গেল আস্কড, ঠিক আছে, এখানে মিটা বসে যাবে। এবার দেখো এখানে যে ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু WH, আমরা বলেছিলাম WH
ডাবল এইচ রিলেটেড থাকবে, একটা ব্যতিক্রমে এইচ ডাব্লিউ আছে, তাই না? এটাকে ডাবল এইচ হিসাবে রাখতে হবে। তো এই যে ডাবল এইচ ওয়ার্ডটা আমাদের এখানে বসে গেল, হাউটা বসে গেল, ঠিক আছে? এখানে বসে গেল, পরে থাকলো কি আর আর ইউ। আরটাই তোমার ভার্ব আর ইউটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে কি হবে? ইউ আর, তাই না? ইউ আর হবে। কিন্তু আমরা আগে বললাম যে এটা রিপোর্টেড স্পিচ, এই ইউটাকে বসাবো না। ইউটা কাকে বোঝাচ্ছে? ইউটা যে সেকেন্ড পারসন, কাকে বোঝাচ্ছে? মিকে। ইয়ের অবস্থান এখানে কি সাবজেক্ট হিসাবে রয়েছে, ঠিক আছে? তো ইয়ের যেহেতু এখানে আমরা পেলাম কি ইউ সমান সমান মি, কিন্তু এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, অতএব এখানে আমাদেরকে সাবজেক্ট করতে হবে। তাহলে ইয়ের সাবজেক্ট কি? আই, মেয়ের সাবজেক্ট আই, তাহলে এখানে তোমার আই বসবে, ঠিক আছে? তারপর আমরা জানি যে এম ইজ আর ওয়াজ ওয়ার যে থাকে, এই এম ইজ আর যে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি ওয়াজ ওয়ার হয়। তো আয়ের পর সাধারণত কি বসে? আয়ের পর বসে ওয়াজ, স্টপ। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের নার্সেন চেঞ্জের দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা শিখলাম কি পার্সন চেঞ্জ কিভাবে পরিবর্তন করতে হয়, পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়, টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়, এবং তার সাথে আমরা শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস, এবং তার সাথে কিছু উদাহরণ যতটা পারলাম তোমাদেরকে সহজ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। আর পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য আনছি অবশ্যই সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই থাকবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকো, আবার তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে।